উনি বলছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের অস্তিত্ব নাই। তাহলে 3টে জায়গায় সেনা মোতায়েন করলেন কেন? সারা বিশ্বে এখন খবর যাবে যে আমাদের দেশ সন্ত্রাসী আহ, দেশ, আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এই জন্য সেনা মোতায়েন করা হয়েছে। তো এটা তো মিলল না। এখন একটা দল কখন হয়? যার সমর্থক থাকে, যার সমর্থক। এখন বিএনপি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবারে অবশ্য সমর্থক আছে, নাই বললে তো হবে না, আছে তো। তারা হয়তো সুপ্ত আছে, গুপ্ত আছে। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের যখন শেখ হাসিনা ক্ষমতায়, যখন গুম খুব হত্যা করে, অনাচার করে, জেলখানায় পড়ে, আপনি জামাত এবং বিশেষ করে বিএনপি অনেকে নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু একজন সমর্থক কিন্তু দল বদল করেন। যে সরকার প্রধান জনাব তারেক রহমানের মধ্যে এক ধরনের সমালোচনা সহ্য করার, সমালোচনা নেওয়ার এক ধরনের মানসিকতা আমরা কিন্তু খেয়াল করেছি। উনি ক্ষমতায় আসার আগেই, নির্বাচনের আগেই ওনার নিজের একটা কার্টুনকে ওনার পেজে শেয়ার করেছিলেন এবং উনি বলেছিলেন যে এই ধরনের কার্টুন আমরা আবার দেখতে চাই। তো এটা কিন্তু আমাদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে যে সাংবাদিকদের ব্যাপারে যেন কেমন একটা এক ধরনের অসহিষ্ণু মনোভাব। প্রথম দেখলাম যে এই সরকারের একজন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, খুবই আলোচিত ব্যক্তি, ওনার ব্যাপারে সংবাদ প্রকাশ হয়েছিল, এতে ওনার অপমান হয়েছে এই অভিযোগে ওনারই একজন অনুচর, সেও আবার আরেকজন সাংবাদিক মামলা করেছেন। সেই মামলায় 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটাও দেখেছি। আবার আজকে দেখলাম যে এই সরকারের এই মানে বর্তমান সময়ের যারা নাকি বিরোধী দল, সেই বিরোধী দলের লোকজনকে দেখলাম তারা 32 নম্বরের সামনে সাংবাদিকদের উপর চড়াও করেন। তো আপনি সামনের দিনগুলোতে মানে এই যে ঘটনা ঘটছে যেটা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এর প্রেক্ষিতে সামনের দিনগুলোতে মত প্রকাশের যে স্বাধীনতার ব্যাপার যেটা বলা হয়ে থাকে, তার কেমন ভবিষ্যৎ দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এখন 55 বছরে পড়েছেন। অনেক সূচকে এগিয়েছি, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন, সুশাসন কিন্তু আমরা এগোতে পারি না। এখন ধরেন, বিশ্বে অনেক দেশ ধনী আছে, তার কেউ প্রাকৃতিক সম্পদের কারণে ধনী, কিন্তু শাসন ব্যবস্থার কারণে কিন্তু ধনী দরিদ্র নাই। খেয়াল করে দেখেন, আপনার রাজা শাসিত সমাজ ব্যবস্থা দেশ আছে, সমাজতান্ত্রিক দেশ আছে, ইসলামিক দেশ আছে, সেখানে গণতন্ত্র নাই, কিন্তু ধনী দেশ আছে। একমাত্র যে দেশে পত্রিকার গণমাধ্যমের স্বাধীনতা চাইবেন, সেই দেশে গণতন্ত্র লাগবে। গণতন্ত্র ছাড়া কোনো গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। সুতরাং আমি মনে করি যে মাছের শত্রু সকল জীব। মাছ মারা গেলে সব জীবই খায়, মাছ তাজাও খায়। ঠিক তেমনি সাংবাদিকরা যেহেতু যেখানে ক্ষমতা, যেখানে অত্যাচার, যেখানে অনিয়ম, সেখানেই কথা বলে। সাংবাদিকরা তো রিপোর্ট করবে, সাংবাদিকরা ছবি নেবে, তাকে আপনার সাংবাদিকদের নীতিমালা আছে, আপনি তার উপরে চড়াও হবেন কেন? এই চড়াও হওয়া মানেই তার, যিনি চড়াও হন, তার ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, তিনি, তার দল গণতন্ত্রে বিশ্বাস করেন না। এই জন্য আমি বলি যে সাংবাদিকদেরই আপনার গণতন্ত্র দরকার। একমাত্র কমিউনিটি সাংবাদিকদের গণতন্ত্র দরকার, কারণ যে দেশে গণতন্ত্র নাই, সে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নাই। যে দেশে যতটুকু গণতন্ত্র, ততটুকু গণমাধ্যমের স্বাধীনতা। আর গণতন্ত্র না থাকলে সাংবাদিকদের জীবন যাপনেরও নিরাপত্তা নাই, চাকরির নিরাপত্তা নাই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। এখন আপনি দেখেন যে দেশ স্বাধীন হয়েছে, আপনি যদি শুরু থেকে দেখেন, কখনো গণমাধ্যমের কিন্তু এদেশে গণমাধ্যমের সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। এখন সাংবাদিকদের আপনার যে সরকারি ক্ষমতা আছে, তারা অনুগত সাংবাদিক চায়। আবার সাংবাদিকরাও নিজেরাও গায়ে পড়ে অনুগত হতে চায়। কিন্তু যখন তারা অ্যাসাইনমেন্টে যায়, যারা তখন সংবাদ সংগ্রহ করতে চায় বা সংবাদ পরিবেশন, কিন্তু তাদের ক্ষমা হয় না। কারণ কোন রাজনৈতিক দল সমালোচনা সহ্য করতে পারে না। তারা যেটা চায়
শক্তি প্রয়োগ করে, বিশেষ করে ইউনিট সরকারের সময়ের পরে শক্তি প্রয়োগটা হয়ে গেছে এখন মুখ্য। যে কোনো ইস্যুতে রাজনৈতিক দল, যুবক, তরুণ, সমাজের যে কেউ শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। সুতরাং সাংবাদিক কিন্তু, যেহেতু দেশে গণতান্ত্রিক চর্চা নাই, আইনের শাসনও এখন নাই, সুশাসন নাই, সুতরাং সাংবাদিকরা এরকম মার খাবে, এটা আমি ধরেই নেই, সাংবাদিক হিসেবেই মনে করি। অর্থাৎ এই দেশের দুর্ভাগ্য, দেশ চালাবে রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা এই দেশের জাতি গঠন করতে কখনোই চেষ্টা করে নাই, অনেক চেষ্টা করে গিয়েছে, কিন্তু জাতিকে দেখেন, ইংরেজি বাংলা মিলে আপনার 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, এবং সব ব্যবস্থায় আপনার মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে সবাই মাস্টার ডিগ্রি পাওয়ার পরে যার যার পড়া চিন্তা স্থির থাকে, জাতীয় ইস্যুতেও আমরা একমত হতে পারি না। এই হলো অবস্থা। আপনি ধরেন তো, এই দেশে আপনার আলিয়া মাদ্রাসা প্রায় 1,000-এর মতো, আপনার 10,000-এর মতো, আর কওমি মাদ্রাসা 20,000-এর মতো, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 56টা, প্রাইভেট ইউনিভার্সিটি আছে আপনার প্রায় 10-12টা, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এগুলোতে যার সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞানের যুগে এই শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রয়োজন নেই। আপনার আগামী প্রবাসী আয় আমাদের দেশের একটা বড় শক্তি। প্রবাসী আয় করোনা কালে বাঁচিয়েছে, একজন সরকারের সময়ও প্রবাসী আয় বাঁচিয়েছে, এখনো বাঁচায়। কিন্তু এই প্রবাসে তো আর 10 বছর পরে প্রবাসের লোক যাবে না, কারণ এখন প্রযুক্তির পিছনের লোক দরকার। সেই শিক্ষার ব্যাপারে ইউনিট সাহেব কোনো সরকার সংস্কার করে নাই, এবং শিক্ষা ব্যবস্থার ব্যাপারে উদাসীন। এবারে বাজেটেও যা রাখা হয়েছে, এটা দিয়ে আমি তো দেখি যে টেকনিক্যাল এডুকেশন, দক্ষ জনশক্তি, দক্ষ বলতে কি, কম্পিউটারের পিছনে লোক দরকার, আইওটির পিছনে লোক দরকার, এই জনশক্তি তো আমরা তৈরি করছি না, এবং জাতীয় গঠন করছি না। যেটা আমার বিবেচনায়, আমার চোখে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা জাতি গঠন এবং আপনার শিক্ষা, এই দুটো জিনিস ছাড়া এখন আধুনিক বিশ্বে, বিজ্ঞানের বিশ্বে টিকে থাকা সম্ভব না। আপনি দেখেন, আচ্ছা, চাঁদাবাজি চলছে, দুর্নীতি চলছে, একটা কথা বলি আবার আপনাকে। এই যে আপনি বললেন, এই যে আপনি বললেন যে জাতি গঠন করতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, আপনি কিভাবে করবেন? আমার যে সমস্যা মনে হচ্ছে, যেমন দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দলই নাই দেশে। মানে উনি সরাসরি ভাবে আওয়ামী লীগের অস্তিত্বটাকে অস্বীকার করছেন। তো আমার প্রশ্ন দুটো, আমি দুটো প্রশ্ন এই প্রশ্নে করতে চাই ওনার এই কথার প্রেক্ষিতে। প্রথমত কথা হলো, যদি আওয়ামী লীগকে উনি অস্বীকার করতে চান, যে যাদের বিপুল সংখ্যক লোক সারা দেশে আওয়ামী লীগ করে বলে আমি অন্তত মনে করতাম, সেদিকে আমি ভুল মনে করতাম, নাকি উনি এদেরকে ইগনোর করছেন, অস্বীকার করছেন দেশের নাগরিক হিসেবে? না, এটা হচ্ছে দ্বিচারিতা। উনি বলছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের অস্তিত্ব নাই, তাহলে 3টে জায়গায় সেনা মোতায়েন করলেন কেন? সারা বিশ্বে এখন খবর যাবে যে আমাদের দেশ সন্ত্রাসী দেশ, আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, এই জন্য সেনা মোতায়েন করা হয়েছে। তো এটা তো মিলল না। এখন একটা দল কখন হয়? যার সমর্থক থাকে, যার সমর্থক। এখন বিএনপি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবারে অবশ্য সমর্থক আছে, নাই বললে তো হবে না, আছে তো। তারা হয়তো সুপ্ত আছে, গুপ্ত আছে। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের যখন শেখ হাসিনা ক্ষমতায়, যখন গুম খুব হত্যা করে, অনাচার করে, জেলখানায় পড়ে, আপনি জামাত এবং বিশেষ করে বিএনপি অনেকে নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু একজন সমর্থক কিন্তু দল বদল করেন। ঠিক আওয়ামী লীগের যারা ছিল, এখন নির্যাতনের ভয়ে, যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা আছে, ইউনিট সরকার করেছে, ওটাকে বহাল রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছে এই সংসদ। সুতরাং তারা হয়তো সুযোগ পাইলেই আপনার, তারা তো আবার ডক্টর জাহিদ, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি তো বলেছেন যে নির্দোষ আওয়ামী লীগ সমর্থন করলেও যেহেতু প্রতীকী ইলেকশন হবে না, তারা ইলেকশন করতে পারবে। সুতরাং এটা তো এক ধরনের আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দেওয়া, অর্থাৎ উস্কানি দেওয়া। আমি বলবো তারা মাঠে নামছে, ইলেকশন সামনে, তারা যদি ইলেকশন করতে পারে করবে। আবার শুনতে পেলাম বলছে যে বিচারে
আবার ডাক্তার জাহিদ লাস্ট বলছে যে বিচার আছে, বিচারে যদি কোর্ট যদি বলে, কোর্টের ঘরে কেন বন্দুক রাখবে? রাজনীতিকে রাজনীতিতে মোকাবেলা করবে। ইউনূস সাহেব যদি 6 মাসের ভিতরে নির্বাচন দিত, তাহলে হয়তো নেপালের মতোই রেজাল্ট হতো, তরুণরাই ক্ষমতায় আসতো। কিন্তু তরুণদেরকে ব্যবহার করেছে, তরুণদেরকে মব সন্ত্রাস হিসেবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দখল দখল করে এই তরুণ শ্রেণীকে ধ্বংস করে দিচ্ছে সে। হ্যাঁ, তার কারণে সে ক্ষমতা ছাড়তে চায় নাই। এই যে ক্ষমতা ছাড়তে চায় নাই, এতে করেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে। এখন আওয়ামী লীগ সেই সময় যারা সুপ্ত ছিল, গুপ্ত ছিল, তারা আপনার এখন মাঠে নামার চেষ্টা করতেছে, তারা ঝটিকা সফর করতেছে, ঝটিকা মিছিল করতেছে, হয়তো 5 মিনিট 10 মিনিটের জন্য করছে। সেজন্য তো পুলিশ আছে, সেজন্য রাজনৈতিক দল, বিএনপি সরকারি দল, বড় দল আছে। তারা তো আমি দেখলাম টেলিভিশনে মাঠে প্রত্যেকটা জায়গায় মাঠে নেমে আছে দল। তো সেখানে সেনা মোতায়েন করার মেসেজটা দিল কি? সারা বিশ্বে খবর যাবে, সারা বিশ্ব বলবে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, সরকার সন্ত্রাস দমন করতে পারছে না, অর্থাৎ রাজনীতি, আমাদের দেশে রাজনীতি বিকলাঙ্গ হয়ে গেছে, এখন সেনাবাহিনী নামানো হয়েছে 9 দিনের জন্য। তো এটা তো সারা বিশ্বের মেসেজ তো ভালো যাবে না, এটাই আমার। আমি আলোচনা শেষ করব, আমি একটা শেষ প্রশ্ন করতে যাচ্ছি, আপনি যদি সম্ভব হয় সংক্ষেপে উত্তর দিতে পারেন। এটা হলো আমাদের প্রধানমন্ত্রীর প্রথম আমরা বিদেশ সফর দেখলাম, উনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া থেকে চীন গেলেন। তো অনেকেই ভেবেছিল যে এতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের জন্য কোনো বিশেষ বার্তা এখান থেকে আসবে কিনা। না দেখেন, আমার মনে হয় তারেক রহমান তিনি তার এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি চীনের সাথে, এখন যুক্তরাষ্ট্রের সাথে আমরা বাণিজ্য চুক্তি করেছি, চীনের কাছে আগে যাওয়া বা ভারতও চেয়েছে ভারতের কাছে আগে যাওয়া, এই কারণে থার্ড কান্ট্রি, ফোর্থ কান্ট্রি মালয়েশিয়াতে যায়। এবং মালয়েশিয়াতে যেসব আপনার ইতিমধ্যে যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে, সেটা তো আমাদের দেশের জন্য, আমাদের ওখানে আপনার প্রবাসীরা যায়, সেখানে সেকেন্ড হোম আছে, সেখানে এখন ভারত আপনার ভিসা, চিকিৎসা নিতে যাওয়া, শিক্ষা নিতে যাওয়া, এসব ভিসা বন্ধ করে রেখেছিল, সেটা তো দি হিন্দু পত্রিকায় লিখেছে, সবই তো বন্ধ আছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা বন্ধ করা হয়েছিল এখনো বন্ধ আছে। তো ভারতের সাথে সম্পর্ক টানাপোড়েন যাচ্ছে, তো যাচ্ছে। তারপরে পুশিন চলছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এখন ভারতের সাথে বাংলাদেশের প্রোটোকল স্বাক্ষর করা আছে, তারপরে জাতিসংঘের মানবাধিকার সনদের অনুস্বাক্ষরকারী, সেখানে তো আইন আছে। অনুপ্রবেশকারী যদি হয়ও, তারও আইনি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় তারা করুক, তা তো করে না। এখন ধরেন শুভেন্দু অধিকারী, তিনি, তার মা আপনার বরিশালের নাগরিক, সেও তো গেছে আপনার 1950 সালের ব্রিটিশ আইনে বাংলাভাষী মুসলমানদের আপনার করে অনুপ্রবেশকারী মনে করা হচ্ছে। আবার শুভেন্দু অধিকারী তো ভারতে জন্মগ্রহণ করেছে, তার মা ওখানে গেছে, তো সে হিন্দু বলে বেঁচে গেছে। এই যে আমার কথা হচ্ছে যে অনুপ্রবেশকারী হলে যদি বিবেচনা করেন, শুভেন্দু অধিকারীও তো বাংলাদেশি, তাকে পুষেন করেন না কেন, পুষব্যাক করেন না কেন? তার মা বাবা তো জীবিত এখন, তার মা বাবা তো ভারতের বাসিন্দা, এবং নাম বদলাইছে, ওখানে থেকে আবার নাম বদলায় ফেলছে। হ্যাঁ, আমার কাছে তার গ্রামের ওখানে ঠিকানাও আছে। এবং শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করেছেন যে আমি জানি আমার মা ওখানে কিভাবে নিগৃহীত হয়েছে, আমি জানি, সে স্বীকারও করেছে। তো এই জন্য আমি বলবো যে দুটো কারণে হতে পারে। একটা কারণ, ধরেন শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদী করে দিচ্ছে যে ধরেন শেখ হাসিনার সাথে অনেক চুক্তি স্বাক্ষর করা আছে, অনেকগুলো চুক্তি সমঝোতা স্বাক্ষর করা আছে, সেগুলো যাতে সরকার বাতিল করার উদ্যোগ না নিতে পারে। এক। দুই হচ্ছে যে হিন্দু, আপনার দেখেন ওখানে একজন আছে, আপনার ভারত কার্ডার নাম, সে শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিশ্লেষক এবং সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো। তিনি বলেছেন চিকেন নেক যদি চীন অথবা অন্য কোনো শত্রু দেশ আক্রমণ করে বন্ধ করে দেয়, তাহলে ফ্রান্সের মতো, ফ্রান্স এবং আপনার লুচিয়ানা কিনে নিয়েছিল, তেমনি রংপুরকে কিনে নিয়ে এটাকে 150 কিলোমিটার বাড়াইতে হবে। হ্যাঁ, নাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। আপনি বলেন, যদি বাংলাদেশ, ভারত বাংলাদেশ থেকে
ওই রংপুর বিভাগ কিনে নেওয়া উচিত $20 বিলিয়ন দিয়ে। যদি রাজি না হয়, তিনি সামরিক শক্তি খাটানোর ইঙ্গিত দিয়েছে। যদিও ভারত এটাকে বলেছে সে কট্টরপন্থী, তার বক্তব্য ভারতের বক্তব্য নয়। কিন্তু দি হিন্দুতে লিখেছে যে গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, পুশব্যাকের এরকম করা, এগুলোর মীমাংসা হওয়া উচিত। বাণিজ্যের বিষয় যে আকাঙ্ক্ষা বাংলাদেশের, সেসব বিষয়গুলোকে জিরিয়ে রেখে সম্পর্ক উন্নয়ন হবে না, এবং এগুলো উন্নয়ন করা উচিত। এখন আমি যেটা বলছিলাম যে মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া গিয়ে বাণিজ্য চুক্তি, আপনার আমাদের প্রবাসীরা থাকে, জটিলতা ছিল, সেটা কাটিয়ে উঠেছে বলে মনে হয়। এবং এটা যদি হয়, তাহলে এটা মালয়েশিয়ার সাথে আমাদের যে এই যে ম্যান পাওয়ার বিজনেসম্যানরা, এজেন্টরা, যে মালয়েশিয়া এবং আমাদের দেশের এজেন্টরা মিলে এই আপনার এই সমস্যা তৈরি করেছে, এটা যদি উঠাতে পারি, তাহলে আমাদের ওই দেশের প্রবাসী অনেক অনিয়মিত আছে, তারাও বৈধ হবে। এটা একটা সমস্যার সমাধান হবে, এবং আমাদের ব্যবসার দ্বারও খুলবে মালয়েশিয়ার সাথে। এখন তো ভারতের থেকে অনেকে, ভারতের চাইতে অনেকে মালয়েশিয়া, অনেকে ব্যাংকক, চীনে কিন্তু চিকিৎসা নিতে যাচ্ছে। প্রায় 11,000 আপনার আহ, আমাদের সন্তানরা ওখানে লেখাপড়া করে মালয়েশিয়াতে। এসব গুলো তো, জি। মালয়েশিয়া তো একদম খারাপ অবস্থা না, সেখান থেকে চীনে গেছে। চীনের সাথে হয়তো অনেক চুক্তি ওপেন নাও হতে পারে, কিন্তু ওপেন চীনের অপারেশনটা কিন্তু ভিন্ন। ধরেন চীনে আমাদের তিস্তা পদ্মা ব্যারেজ নিরসন হচ্ছে, আমরা তিস্তা ব্যারেজে চাই, তিস্তা ব্যারেজে চীন সহযোগিতা করতে চাইছে। তারপরে আমরা সবসময় সামরিক অস্ত্র টস্ত্র সব চীন থেকে কিনি। এটা ভিন্নভাবে চীন কিন্তু অনেক কায়দা জানে, অন্যভাবে তারা সাহায্য করতে পারে। হয়তো অনেক চুক্তি আমরা জানবো না, কিন্তু চীনের সাথে তো আমাদের সম্পর্ক দরকার। চীনের আমাদের দরকার, আমরাও চীনকে দরকার। ভারতকেও দরকার, আমাদের দরকার ভারতও। কিন্তু ভারত যে আচরণ করে, ছোটবেলা থেকেই দেখছি, ভারত আমাদেরকে এক্সপ্লয়েটই করতে চায়। আমাদের ধরেন বাণিজ্যের ক্ষেত্রে আমাদের পণ্য, আমি ধরেন ত্রিপুরা গেছি, আসামে গেছি, মেঘালয় গেছি, সেখানে আমাদের অনেক বিজ্ঞাপন হয়ে যায় বলবো না, আমাকে অনেক অনেক পণ্য কিন্তু আমাদের দেশের অনেক ওখানে হটকে পশ্চিমা দেশের মতো, অথচ ডাম্পিং অ্যান্টি ডাম্পিং করে এটা আটকায় রাখে, কিন্তু তাদের পণ্য তো ঠিকই আসে। সুতরাং আমি মনে করি চীনের সাথে আমাদের তলে তলে সম্পর্ক হলেও চীনের সাথে আমাদের সম্পর্ক হওয়া দরকার।